ফ্যামিলি ক্যাবিনের বিছানায় গোল হয়ে ঝালমুড়ি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে সকলে। সাইবান একটা চেয়ার নিয়ে কাছাকাছি বসেছে, কারণ বিছানায় তার জায়গা হয়নি। তার বুকে লেপ্টে ইজান ঘুমিয়ে আছে। ছেলেকে সাবধানে ধরে রেখেছে সে। সারিকার হাতে একটা খালি বোতল। সে গুনি গুনি সবার দিকে তাকে গলা খাকারি দিয়ে শুরু করলো। ওকে, সবাই রেডি? আমরা টুইট আর ডেয়ার খেলছি। বোতলের মুখ যার দিকে ঘুরবে সে দুটো অপশন পাবে। টুট নিলে আমরা তাকে একটা প্রশ্ন করব, সে প্রশ্নের সত্যি সত্যি জবাব দিতে হবে মন থেকে। আমরা না বুঝলেও আল্লাহ কিন্তু ঠিকই বুঝবে। সো মিথ্যে হতে সাবধান। সারিকার কথায় অনেকে হেসে ফেললো। সে পুনরায় বলল, আর ডেয়ার নিলে একটা টাস্ক কমপ্লিট করতে হবে। যে কোনো কিছু বলা হতে পারে করতে, মেনে নিতে হবে। না মানলে পেনাল্টি হিসেবে আমরা যা বলবো তাই মাথা পেতে নিতে হবে। ওকে, এবার শুরু করলাম। সবার মাঝে বসে সুগন্ধা ভয়ে ভয়ে নিজের হাত দুটো জোরে প্রার্থনা লিপ্ত হয়ে গেল। সারিকার বোতলটা মাঝখানে রেখে খুঁড়িয়ে দিল। বনবন করে খুলল সেটা। সঙ্গে সকল হৃদস্পন্দন হলো বাঁধন হারা। বোতলের মুখটা ঘুরতে ঘুরতে থামলো অনুরাগের দিকে। ইয়ে, অনু, পেয়েছি তোকে। শীষ বাজিয়ে হাততালি দিয়ে উঠল তেতলে। অনুরাগ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথায় হাত বোলালো। মৃদু হাসি গোপন করে বলল, ট্রুথ। যাহ শালা, ডেয়ারে আসল মজা। এই ভাই, আমি জানি না, এই শালাকে তোমরা প্রশ্ন করো। তিতলি হাল ছেড়ে মুখ ফুলিয়ে বসে রইল। সাইবান ঘুমে কাদা হয়ে যাওয়া ইজানকে নিজের কাঁধে শুয়ে জানালো, ওর এমন কোনো ডার্ক সিক্রেট নেই যেটা আমি জানি না, তাই তোরাই প্রশ্ন কর। জীবনে কয়টা প্রেম করেছ? হঠাৎ করে প্রশ্নটা করলো সারিকা একদম স্বাভাবিকভাবে। সকলে উৎসাহ নিয়ে তাকালো একদম ইরাম বাদে। সে প্রশান্ত চোখে একবার সারিকা এবং অতঃপর অনুরাগের অভিব্যক্তি লক্ষ্য করলো। অনুরাগকে অবশ্য তেমন বিব্রত বোধ হলো না। দ্বিধাহীনই জবাব দিল সে। একটাও না। আজকালকার ছেলে হয়ে একটা প্রেম করেনি, এটা বিশ্বাসযোগ্য? সারিকার দ্বিতীয় প্রশ্নে একগাল হাসলো অনুরাগ। ট্রুথ চেয়েছেন, সত্যিই বলেছি। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। ভাই, ও সত্যি বলছে। প্রেম আর অনুরাগ পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু। চোখ উল্চে মন্তব্য চালনা করলো তিতলে। সাইবান তেমন কিছুই বলল না। চোখ ফিরিয়ে ছেলে ঠিকঠাক ঘুমাচ্ছে কিনা খেয়াল করলো। সকালের সকলের মাঝে হঠাৎই সুগন্ধা বলে উঠল, আচ্ছা, প্রেম ছিল না, কিন্তু অনুভূতিও আসিল না, ওই যে ক্রাশ আর কি। সুগন্ধার অপ্রত্যাশিত প্রশ্নটি সকলকে জমিয়ে দিল ক্ষণিকের জন্য। অনুরাগ প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। এর আগে সারিকা মাঝখানে বলে উঠল, একটাই প্রশ্ন করা যায় সুকান্তা, তুই আরেকটা প্রশ্ন করতে পারবি না? আমি বোতল ঘোরাচ্ছি আবার। অনুভূতি ছিল। সারিকা বোতল ঘোরাতে উদ্যত হলেও অনুরাগের উত্তরে থমকে গেল। ঝট করে ফিরে তাকালো। ছেলেটা তার দিকে তাকিয়ে নেই, সেই দৃষ্টি আপাতত সুগন্ধার উপর অপচিত। সকলের পিন পতন নীরবতার মাঝে অনুরাগ বেশ শান্ত স্বরে বলে গেল, সেটাও একজনই। তাকে পেলাম না, তাই আর কোনো অনুভূতি জীবনে আসলো না। পাইলেন না কেন? সুগন্ধা যেন মুহূর্তের মাঝে ডুবে গিয়েছে। জল জলে দৃষ্টিতে চেয়ে আছে অনুরাগের দিকে। মৃদু হেসে অনুরাগ সোজা হয়ে বসে তার চোখ নরম দৃষ্টি ফেলে পড়ল, ভালোবাসলেই পেতেই হবে এমন কোথাও লেখা আছে? কৃষ্ণ কি রাধাকে পেয়েছিলেন? চোখ পিটপিট করলো সুগন্ধা। কিন্তু ওনাদের তো আত্মার মিলন হয়েছিল। অনুরাগের হাসিটা একটুখানি প্রশস্ত হলো। আমার ভাগ্যে সেটা নেই। পরিস্থিতি ক্রমশ গম্ভীর হয়ে যাচ্ছে দেখে ইরাম বিষণ্ণতা দূর করে বলল, সারিকা, বোতল ঘোরাও। এতক্ষণ বরফের মতন বসে থাকা সারিকা এবার মাথা দুলিয়ে বোতলটা ঘুরিয়ে দিল। সামান্য হাত কাঁপলো তার, যা সূক্ষ্মভাবে এড়িয়ে গেল সে। বনবন করে ঘুরতে থাকা বোতল এবার গিয়ে থামলো তিতলির উপর। ইয়েস, ডেয়ার বেবি। লঞ্চের রেলিংয়ে উঠে একটা লাফ দে। সাইবানের কথায় তিতলি তেলে বেগুনে জ্বলে উঠল। তোর সমস্যাটা কি? আমি মরে গেলে তুই খুশি হবি না? দাঁড়া, দিচ্ছি এক্ষুনি লাফ। অনুরাগ তিতলির হাত টেনে বসিয়ে দিল। বাবারে বাবা, মাথা থেকে বুলেট ট্রেনের গতিতে চলে। ও মজা করছে আর তুইও সেই তালে ধেই ধেই করে নাচছিস। আমার কথা শোন, তোর ডেয়ার হলো তুই তোর কোকিলা কণ্ঠে আমাদেরকে একটা গান গেয়ে শোনাবি। ওকে নে, আমি তবলা বাজাচ্ছি, তুই ভটভটি চালু কর। কি? আমার গান তোর ভটভটি মনে হয়? দাঁড়া, দেখাচ্ছি তোকে। অনুরাগ এতক্ষণ ঝালমুড়ি মাখা বিশাল
বাটিটা তুলে সত্যি সত্যি তবলার মতো ভঙ্গিতে বাজাতে শুরু করলো। সাইবান একটা চামচ তুলে তালে তালে গ্লাস বাড়ি দিতে লাগলো। বন্ধুদের দলের কাণ্ড দেখে হাসি আজকে কোনো রকমে তাকিয়ে থাকতে পারলো শুধু বাকিরা। তিতলি চোখ বুজে মারাত্মক কর্কশ কণ্ঠে গাইতে শুরু করলো। Every night in my dreams I see you, I feel you. That is how I know you. Go on. গানের সুর খারাপ না, কিন্তু তিতলি অহেতুক জোর দিয়ে রীতিমতো চিৎকার করে গাইছে। দুই হাত দুই দিকে ছড়িয়ে শাহরুখ খানের মতন করে দাঁড়িয়েছে, যেন সে বিছানায় না, কোনো হাইলি প্রফেশনাল ডান্স মেম্বারদের সঙ্গে স্টেজে আছে। Near, far, wherever you are, I believe that the heart does go on. সামনে হাজারো দর্শক তালি দিতে দিতে গলার অসহ্য চিৎকারে না পারতে হিসিয়ে উঠল ইরাম। তার কাঁধে কান গুজে রইল সুগন্ধা। তিতলি চেঁচিয়ে গাইছে, শালিকে থামা, শালির ভোকাল কর্ড ছিঁড়ে যাবে। কানে হাত চেপে এক হাতে অনুরাগকে ঠেলে দিল সাইবান। অনুরাগ একটা বালিশে তুলে থাপাস করে তিতলির মুখ বরাবর মারতে মেয়েটা পা হড়কে বিছানায় আশ্রে পড়ল। গান বন্ধ হয়ে গেল সহসায়। ভালো রেয়ার করেছিস টাইটানিকের গান গেয়ে। এবার যদি এই লঞ্চ ডোবে দেখিস তিতলি, তোকে সবার আগে ধাক্কা দিয়ে পানিতে ফেলবো আমি। কান দুটো বিষিয়ে দিল। উফ ভগবান। কানে আঙ্গুল চালালো অনুরাগ। এখনো শ্রবণ এনজিও সচল আছে বলে স্বস্তি পেল। অপরদিকে অট্ট হাসতে হাসতে উঠে বসলো তিতলি। সবাইকে শাস্তি দিয়ে সে বেশ মজা আছে। মাথা ছিমছিম করছে সারিকা চিৎকারের কারণে। বোতলটা নিয়ে সে দ্রুত ফুরিয়ে দিল। তিতলি আরেকটা গান ধরার আগেই এবার নির্দেশিত হলো সারিকার নিজের দিকেই। ট্রুথ। দুই হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে তাড়াতাড়ি বলল রমণী। তাহলে বলো, পোটলার কাজিন কত দূর? পৃথিবীতে আসবে নাকি মঙ্গল গ্রহ থেকে নামানোর চিন্তা ভাবনা নেই তোদের? প্রশ্নটা করলো সাইবান। সারিকা ক্রোধে পিছুকুচকে ফেলল। একটা চোপার দিয়ে তোর দাঁত ফেলে দেবো বেয়াদব। বড় বোনকে এসব প্রশ্ন করিস নির্লজ্জ। ও মা, পরিবার পরিকল্পনার কথাই তো জিজ্ঞাসা করলাম। এতে এত রেগে যাওয়ার কি আছে? নাকি দুলা ভাইয়ের পাওয়ার কম? তা অবশ্য হতেও পারে। সবাই তো আর আমার মতো বিনাশ্রমে বাপ হতে পারে না। দুষ্টমির হাসি হাসলো সাইবান। ঘুমন্ত ইজানের পিঠ চাপড়াতে চাপড়াতে খানিক ভাব নিল সে। সারিকা একটি হাত বাড়িয়ে তক্ষণি ভাইয়ের বাহুতে একটি ঘুষি বসিয়ে দিল। পাল্টা চুল চানা খেলো নিজেও। তোর মাথা কম, তুই দেখেছিস? দেখার আমন্ত্রণ জানাচ্ছিস নাকি? বাঁকা হাসলো সাইবান। সারিকা তেতে উঠল। ইরাম আপু, ওকে থামান বলে দিচ্ছি, না হলে আজকে আমার হাতে ও এমন মারটা খাবে যে দুদিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ইরাম সাইবানের দিকে যে সত্যি সত্যি ইশারা করলো চুপ থাকতে। সারিকা ততক্ষণে নিজের ক্রোধ সামনে চুপচাপ বসল। দীর্ঘ প্রশ্বাস টেনে হৃদয় শান্ত করে শেষমেশ জবাব দিল। আমরা এখনো এসব নিয়ে কিছু ভাবিনি। আমি আর মিশির দুজনেই কাজে ব্যস্ত থাকি। যখন মনে হবে বাচ্চার দায়িত্ব নিতে পারবো, মা বাবা হওয়ার যোগ্যতা হয়েছে, তখন প্ল্যান করব। তাইলে আপনার হইতে হইতে আমাদের ভাইজানের আরো 2টা হইয়া যাবে পরিশ্রমের সহিত। সুগন্ধ মন্তব্য না করে পারল না। অট্ট হাসি হেসে উঠল সবাই। তৎক্ষণাৎ ক্ষিপ্র গতিতে এগুলো সাইবানের হাত। সুগন্ধার বেনি ধরে দুটো পাক্কা মারবে সে এক্ষুনি, কিন্তু ইরাম মাঝখানে থাকায় তার হাতটা চাপড় দিয়ে সরিয়ে দিল। থমকালো। কুচুপু উঠে যাবে, যাও ওকে রেখে এসো। উঠে দাঁড়িয়ে সুগন্ধার দিকে নীরবে অশনি দৃষ্টি ফেললো সাইবান। একলা পেলেই হয়েছে শুধু। অদূরে গিয়ে সোফার উপর রাখা বেবি কেয়ারের ছেলেকে শুইয়ে দিয়ে আবারও ফিরে এলো সে। ততক্ষণে মুখ চিপে হেসে নিল সকলে। বোতল ঘোরানো হলো আবারও। এবার পড়লো বরাবর সুগন্ধার দিকে। ডিয়ার ডিয়ার, তোমার ডেয়ার এটাই যে এর পরে যার দিকে বোতল ঘুরবে তার সঙ্গে একটা রেসলিং ম্যাচ খেলতে হবে। ইরাম বলল। সবাই চমকে উঠে সহমত জানালো পছন্দ হয়েছে। হাই হাই আফা, এইভাবে বেমানিটা করলেন আমার সাথে? ততক্ষণে বোতল ঘুরিয়ে দিয়েছে সারিকা তীব্র উত্তেজনায়। সেটা ঘুরতে ঘুরতে পড়লো ঠিক যে বান্দার কামনায় সকলে ছিল, সাইবান। বাঁকা হেসে হাতের আঙুল মটকাতে মটকাতে উঠে দাঁড়ালো সে।
আয় জরিনার আম্মা সখিনা, তোর সাথে একটু কুতুকুতু খেলি। সাইবানের শক্তিশালী বাহু লক্ষ্য করে ঠকিল সুগন্ধা। আমারে বাঁচান আফাজান, মুরগির মতন একটা পাক্কা মারবো আমারে, ইয়া। জেগে ওঠো নারী শক্তি, লড়াই করো, লড়াই করো। তিতলি তালি দিতে দিতে চেয়ার করতে লাগলো। অত্যন্ত মজাদার হয়ে উঠলো সময়টা। যা হওয়ার তাই হলো। সাইবানের কিছুই করার প্রয়োজনই পড়লো না। সে শুধু সুগন্ধার পিছে কোনোই দিয়ে একটা ঠেলা দিল। তাতেই মেয়েটা ধরাশায়ী হয়ে মেঝেতে শিক ঘোরাঘুরি দিতে লাগলো। আমি আম্মাজানের কাছে বিচার দিব। ভাইজান, আপনার উপর তামান্না ভাটিয়ার অভিশাপ পড়ুক। কি বললি? ওরে দুর্গন্ধ! দুজনে ঐতিহাসিক লড়াই দেখে মিটমিট করে হাসলো অনুরাগ। খেয়াল করলো না কতক্ষণ যাবত তার দিকে অপলক চেয়েছিল এক রমণী। বেশ অনেকটা সময় কেচে গেল সবার খেলায়। এক একবার এক একজনের কাজকর্মে রীতিমতো হাসাহাসির রোল পড়ে গেল চারিপাশে। লঞ্চের যাত্রাটা হয়ে উঠলো দারুণ উপভোগ্য। সবার দিকে 2-3 বার করে ঘুরলেও একবারও ইরামকে বাগে পায়নি কেউ। বোতলটা যেন নাছর বান্দা পণ করেছে ইরামের দিকে ঘুরবেই না। শেষমেশ শারিকার হাত থেকে সুগন্ধা বোতলটা কেড়েই নিল। আফাজান, আমারে দেন, এভাবে হইব না। ছু মন্তার ছু, কালাকুত্তার ঘু। মন্ত্রপুত ফু দিয়ে সুগন্ধা বোতলটা ঘুরিয়ে দিল। নিঃশ্বাস আটকে দেখলো সবাই। অবশেষে অপেক্ষার অবসান ঘটলো। বোতলটা ইরামের দিকে গিয়ে থামলো। ইয়েস ইয়েস, এটাকে বলে কালাকুত্তার অভিশাপ। সবাই একসাথে গর্জে উঠলো জিত হাসিল হতেই। ইরাম সবার উত্তেজনা দেখে হাত উঁচিয়ে থামিয়ে মুচকি হেসে পড়ল। ডেয়ার। ইরামের বলতে দেরি। তিতলির সুযোগটা লুফে নিতে একটুও দেরি হলো না যেন। সে বহুক্ষণ যাবৎ পরিকল্পনা করে রেখেছিল অন্য কেউ কিছু বলার আগে তিতলি বলে বসল। আমাদের সবাইকে 1 মিনিট নিচে দেখাতে হবে। প্রথমবার সবাই স্তব্ধ হয়ে রইল। তিতলির কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ইরামের সঙ্গে নাচ জিনিসটা যায় নাকি? সে যে ধরনের শান্ত আর জটিল মস্তিষ্কের মেয়ে। অনুরাগ বাদ সাধল। আমরা বরং অন্য কিছু দিই, আরও ফানি। কেন? আমরা সবাই তো যা দেওয়া হয়েছে চুপ করে করেছি। ইরাম আপু, আমিন ভাবি, নাচলে দোষ কোথায়? বয়স হয়ে গিয়েছে মানি, কিন্তু এখানে আমরা সবাই তো বন্ধু বন্ধু। উই সি, উই ডোন্ট জাজ। হাত চাপড়ে হেসে উঠল বলল তিতলে। এতক্ষণ যাবৎ যে মজার মুহূর্তটা গড়ে উঠেছিল সেটা কেমন যেন হঠাৎ করে ভেঙে গেল। প্রত্যেকের মুখ থমথমে হয়ে রইল। সাইবার নিজের হাতের মোচো শক্ত করে ফেলল। শিকচকে সে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু এর আগে ইরামের কঞ্চ ধ্বনিত হলো। নো প্লিজ জাজ। হুট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রমণী। হেঁটে গেল কেবিনের মাঝখানের ফাঁকা মেঝেতে। সুগন্ধার দিকে চেয়ে সে কাঁধে ওড়না পেঁচে কোমরে বাঁধতে বাঁধতে আদেশ করল। নজরুলের গানটা ছাড়ো, শুকনো পাতার নুপুর পায়ে। প্রথমটা সুগন্ধ থ হয়ে রইল। পরক্ষণই অবশ্য ফোন নিয়ে ভলিউম বাড়িয়ে নেট থেকে গানটা বের করে ছাড়লো। সারিকা, অনুরাগ, তিতলি, সুগন্ধা প্রত্যেকেই বুঝি একদম নিঃশ্বাস আটকে সামনের দিকে চেয়ে রইল। একদম গানের সুরে ভরে উঠল সমস্ত কেবিন। ইরাম অবস্থান নিয়ে দাঁড়িয়েছে, চুলগুলো খোপা থেকে খুলে দিয়েছে। অবশেষে গানের লাইন প্রতিধ্বনি হলো দেয়ালে দেয়ালে। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লের প্রান্তর বনহরিণী। ইরামের শরীর তুলে উঠল তালে তালে। হাতের আঙ্গুলের মাঝে ফুটল নাচের মুচড়া। তরঙ্গের মতো খেলে চলল সে মেঝে জুড়ে। নমনীয় ভাবে বেঁকে গেল শরীর, কখনো এইদিকে তো কখনো সেই দিকে, যেন কলকলে নদী, যেথায় দরকার সেথায় বাঁকে। অপলক নয়নে চেয়ে রইল সকলে। আর সাইবান সেই সবার থেকে আলাদা। তার চোখ জোড়া আটকে আছে অর্ধাঙ্গিনীর শরীরের ভাঁজে ভাঁজে। ছুটে আসে সহসাই গৈরিক বরণী, বালুকার উর্নি গায়। 2 হাত 2 দিকে ছড়িয়ে ঘুরতে লাগলো ইরাম। সে জানে শাস্ত্রীয়ভাবে ধরতে গেলে তার মুদ্রাগুলো একদম পারফেক্ট হচ্ছে না। অনেক বছরের অবহেলার ফল। সে নাচছে শুধুমাত্র কিছু স্মৃতি থেকে, কিন্তু সাধারণের দৃষ্টিতে এসব দোষ ত্রুটি ধরা পড়বে না। তারা শুধু দেখে যাচ্ছে ইরামের কোমল অবয়বে তরঙ্গ শৈলী। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। চোখ বুঝে ফেললো ইরাম। ঘুরতে লাগলো আপন মনে, যেন
এই খুননের কোনো শেষ নেই। বন্ধ চোখের পাতায় ভাসলো এক লুকায়িত স্বপ্ন। বাবার মৃত্যুর পর যে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গিয়েছে। তার পেটের দায়ে জীবনে তাগিদে শখের স্থান ছিল না কোনো, অথচ সেই সবটাই আজও কেমন তার আত্মায় মিশে আছে। অধিকাংশ শাস্ত্রীয় বিদ্যায় সে ভুলে গিয়েছে, অথচ তার শরীর ঠিকই মনে রেখেছে কেমন ভাবে দুলতে হয়, কেমন ভাবে ঢেউয়ের মতন তালে তালে নিজেকে ভাসিয়ে দিতে হয়। ইস, যদি ঠিক এমন করে সব দুঃখ দুর্দশাকে ভুলে যাওয়া যেত, যদি এভাবেই নাচের মুদ্রা জগৎটাকে জিতে যাওয়া যেত, তবে কি খুব বেশি ক্ষতি হতো? সঙ্গীতের সাথে সাথে থামলো ইরা। মেঝেতে বসে সুন্দর এক ইতি টানলো। তার খোলা চুলগুলো ছড়ালো বাতাসে। ওনার কাপড় এলিয়ে পড়লো স্রোতের মতন। হাঁপালো ইরাম সামান্য। চোখ খুলে সামনে তাকালো। দেখতে পেল বরফের মতন জমে থাকা প্রত্যেকটি মুখ। তিতলির চোখ জুড়ে অবিশ্বাস, কিন্তু সেসব আর কেন যেন দেখতে ইচ্ছে হলো না। অজান্তেই দৃষ্টি গিয়ে থামলো চেয়ারে বসে থাকা পুরুষটির দিকে। স্বামী তার এক নাগারে চেয়ে আছে তার দিকে, চোখের পলক ফেলছে না, ঠোঁট জোড়া একটুখানি ফাঁকা হয়ে আছে, গাড়ির দিকটায় কয়েক ফোঁটা ঘাম চিকচিক করছে। নাচছিল ইরাম, অথচ পাগলের মতো হাঁপাচ্ছে সাইবান। ওই ঘন কালো চোখের মাঝে ধোঁয়াশা দেখলো রমণী, যেন ঝড়ের ছাপটায় তোলপাড় হয়ে খেলে যাচ্ছে উপকূলে। মাইন্ড ব্লোয়িং। সবার আগে হাততালি দিয়ে উঠল অনুরাগ, অতঃপর একে একে অন্যরাও। অথচ সাইবান এক চুলও নড়ল না। ওই একই ভাবে বসে চেয়ে রইল। বরফে পরিণত হয়েছে সে সম্পূর্ণ। এরা আস্তে করে উঠে দাঁড়ালো মেঝ থেকে। ভাবি যান, আপনি এত সুন্দর নাচ পারেন, কই কখনো তো বললেন না। সুগন্ধ মহা বিস্ময় নিয়ে বলল। ইরা মুচকি হাসল। তেমন কিছু না, ছোটবেলায় কয়েক বছর কত্থক শিখেছিলাম, সেটাই আর কি। বেশিরভাগই ভুলে গিয়েছি, এখন একটু একটু মনে আছে। বলতে বলতে বিছানায় ফিরে এলো ইরাম। এই যদি একটু একটু হয় তাহলে পুরোটা মনে থাকলে কি হতো আর ভাবতে চাইছি না। সারিকা মন্তব্য করলো। আর সমস্ত সময়টা জুড়ে শুধু দুটো মানুষই একদম নীরব রইল। বিহ্বল হয়ে থাকলো এক তিতলি, অন্যজন সাইবান। ইরাম ইরাম অন্তত কিছু আশা করেছিল, তবে সাইবানের কাছ থেকে তেমন কোনো মন্তব্য এলো না। উল্টো অনুরাগ যখন জিজ্ঞেস করলো, কিরে বেটা, তোর কেমন লাগলো? সাইবান নড়ল না, কিচ্ছু বললো না, শুধু নিচের ছোট চেপে ফেলল। তার অভিব্যক্তি বোঝা মুশকিল। কেমন একটা অস্বস্তি ছড়িয়ে পড়লো চারিপাশে। ইরাম অস্ফুট কণ্ঠে বলল, আলাদিন। ঠিক তখনই হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লো সাইবান। ইরামের দিকে তাকালো না পর্যন্ত, বরং অহেতুক কঠোর গলায় বলল, খেলা শেষ, আমি বাইরে বাতাস খেতে যাচ্ছি। এটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো কিছু। সাইবান হন হন করে হেঁটে দরজা খুলে কেবিনের বাইরে চলে গেল। বাকিরা সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল শুধু। ইরামের মনটা কেন যেন চুপসে গেল। নিজের কোলের দিকে তাকিয়ে রইল সে। কি আশা করেছিল সে? একটা মন্তব্য, কৃষ্ট প্রশংসা হয়তো বা সে করলেও বাকি, না করলেও বাকি। বাকিরা তো করেছে, অথচ এরপরেও তার এমন খারাপ লাগছে কেন? বেশ কিছুক্ষণ পর ইজানকে খাইয়ে ঘুম পাড়ানোর সময় আরেক দফায় আশাহত হতে হলো ইরামকে। রাতের খাবার শেষে কেবিনে সাইবানের বদলে এসে ঢুকলো কেবিনে সুগন্ধা। ইরাম অবাক হয়ে গেল। মিচি বিছানার এক কোণায় বসে বেনি পাকানো চুল খুলতে খুলতে জানালো, ভাইজান আমাদের কেবিনে গিয়ে বলে আমি যেন আজকে আপনার সাথে ঘুমাই। আর ও নিজে সুগন্ধা কাঁধ তুলে বলল, উনি বলে অনুরাগ তাদের সাথে ঘুমাইবেন। বিছানা ছেড়ে বালিশ গোছাতে লাগলো সুগন্ধা। ইরাম এক কোণায় বসে ছেলেকে বুকে নিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। সাইবান এমনটা কেন করলো? সে তো কথা দিয়েছিল তারা এই ট্যুরে একসাথে থাকবে। ভীষণ অভিমান জমলো রমণীর মনে, কিন্তু কিছুই বলল না সে। বেশ হয়েছে, থাকছে দূরে ইচ্ছে মতন। ইরাম আর কিচ্ছু যায় আসে না। সত্যি কি যায় আসে না? গভীর রাত, ঠিক কয়টা বাজে কারোরই খেয়াল নেই। রয়্যাল কেবিনের ভেতরে সকলে নিদ্রাচ্ছন্ন। দুইতলা কেবিনটির নিচতলায় বিছানায় ঘুমিয়েছে সাইবান আর অনুরাগ। ওপরের তলায় তিতলি আর এবং সারিকা। লাইট বন্ধ থেকে থেকে লঞ্চের দুলুনি টের পাওয়া যাচ্ছে। বিছানায় শুয়ে তাই অনুরাগের ঘুম আসছে না। তবুও
চোখ বুজে মরার মতন পড়েছিল সে। কতক্ষণ কেটেছে হিসেব নেই। পাশ থেকে হালকা নড়ে চড়ার কারণে মাথাটা কাত করে তাকালো। বড় একটা কম্বল ব্যবহার করছে দুজনে, আবছা আধারিতে। কিছু চোখে পড়লো না প্রথমে, পরে দেখা গেল কম্বল। সাইবান একেবারে মুড়ি দিয়ে শুয়েছে, তবে অদ্ভুত ব্যাপার হলো কম্বলের ভেতরে হালকা আলো দেখা যাচ্ছে। চোখ কষলে ভালো মতো তাকালো অনুরাগ, না ঠিকই দেখছে, ওটা ফোনের আলোয়। খুব সম্ভবত কিছুক্ষণ আগেই তো ঘুমে কাঁদা হয়েছিল ছেলেটা। তবে এখন লুকিয়ে লুকিয়ে কি দেখছে? কৌতূহল থেকে অনুরাগ অত্যন্ত সাবধানে ধীরে ধীরে কম্বলের ভেতর মাথা ঠুকিয়ে দিল। সাইবার নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে ঘুমন্ত ভাবা বন্ধু নড়াচড়া খেয়ালই করলো না। অনুরাগ সন্তর্পণে কম্বলের ভেতর পেছন থেকে সাইবানের ঘাড়ের কাছে মুখ নিয়ে গেল। চোখ মেলে হতবাক হয়ে দেখলো সামনে দৃশ্য। সাইবান পাশ ফিরে শুয়ে আছে, হাতে ফোন। ফোনের ব্রাইটনেস একেবারে লো থাকা সত্ত্বেও অন্ধকারেও কারণে ভালোই চোখে পড়ছে। আর সেই ফোনের স্ক্রিনে ভাসছে ইরামের নাচ। চোখ বড় বড় হয়ে গেল অনুরাগের। নিঃশ্বাস আটকে নীরবে দেখলো সে। খেলার সময় ইরামের নাচের ভিডিও। অদ্ভুত এক অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করা হয়েছে, বাঁকাভাবে চোখে পড়েছে। এটা সাইবানের কাজ, তাতে সন্দেহ নেই, কিন্তু ছেলেটা সবার থেকে লুকিয়ে ভিডিও কখন করলো? করছেই যখন, এখন এভাবে দেখছি কেন? ওনার পাক্কা 10 মিনিট ওভাবে ঘাপটি মেরে বন্ধুর কাণ্ড কারখানা দেখে গেল। সাইবান ইরামের নাচের ভিডিওটা বারবার দেখছে, শেষ হয়ে গেলে আবারও টেনে প্রথম থেকে শুরু করছে। মাঝে মধ্যে আবার বিশেষ কিছু জায়গায় পজ করছে। ইরামের হাতের মুদ্রা জুম করে দেখছে, কখনো বা চোখ, কখনো বা চুল, কখনো বা ঠোঁট। প্রতিটি কোণ থেকে যত রকম ভাবে সম্ভব সাইবান ভিডিওটা দেখিয়ে চলেছে। অনুরাগের মুখস্থ হয়ে গেল, কখন কোথায় কোন সেকেন্ডে কি হবে না হবে, কোথায় কোথায় সাইবান পজ করবে। অথচ ছেলেটা সামান্য বিরতি দিচ্ছে না, বারবার একই কাজ করে যাচ্ছে বিরতিহীন ভাবে। 1 2 3 16 32-এর পর অনুরাগের গোনা ছেড়েই দিল অনুরাগ। আর সম্ভব না তার পক্ষে এসব দেখা। সাইবানের কাঁধে অবশেষে হাত রাখলো, উপস্থিতি জানা দিল সে। এই জন্যই বউয়ের কেবিন থেকে পালিয়ে এসেছেন মিস্টার আলাদিন? কি আল্লাহ! অস্ফুট স্বরে ফটকে গেল সাইবান। হাত থেকে ফোনটা পিছলে বিছানায় পড়ে গেল। কম্বল ছুঁড়ে উঠে বসে গেল সে। প্রসারিত দৃষ্টিতে ধরা পড়া চোরের ভঙ্গিতে যে দেখলো অনুরাগকে। তুই ঘুমাসনি? অনুরাগ মাথার নিচে 2 হাত দিয়ে আয়েশ করে শুয়ে বন্ধুর চেহারার দিকে তাকালো। ঘুমালে মাঝরাতের বিনোদন মিস করে যেতাম। আলো আধারের মাঝেও সাইবানের উজ্জ্বল ত্বকে ফুটে ওঠা লালিমা স্পষ্ট দেখা গেল। ধরা খেয়ে উপর হয়ে বালিশে মুখ গুজে ফেলল সে। অনুরাগ দুর্ধর্ষ বন্ধুকে এমন নেতিয়ে পড়া লজ্জাবতীর মতন আচরণ করতে দেখে বেশ বিনোদন পেল। তুই পারলে বৌদিকে পুতুলের মতন কাঁচের বক্সে সাজিয়ে শুধু আজীবন দেখেই যাবি। অনুরাগ, ভালো হচ্ছে না কিন্তু। ঘুমিয়ে উঠছে ফিসফিস করলো সাইবান। অনুরাগ একগাল হাসল। এত অনুভূতি বুকে চেপে থাকছিস কিভাবে? এখানে এলেই বা কেন? কেবিনে থাকার দরকার ছিল বৌদির সাথে, তাহলে অন্তত কিছু মিছু হতো। সেটাই তো সমস্যা। দুহাত মুষ্টিবদ্ধ করে ফেললো সাইবান, বালিশে মুখ গুজে রেখেই বলল, ওখানে থাকলে আমি নিজেকে আটকাতে পারতাম না অনুরাগ। ওনার আশেপাশে থাকলে আমি হায়না হয়ে যাই, হায়না। কেবিনের ভেতরে এজান এবং সুগন্ধা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। ইরাম বেরিয়েছে বাহিরে, তার কিছুতেই ঘুম আসছে না। মনে অভিমান আর মাথার ভেতর হাজারো চিন্তা। করিডোরের বেশিরভাগ লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। লঞ্চের ভেতরের অধিকাংশ যাত্রী নির্জনচ্ছন্ন, বাতাসে যেন এখন বরফ ছড়ছে। ইরাম সাইবানের দেয়া জ্যাকেটটা গায়ে জড়িয়ে বেরিয়েছে, তবুও কানে বাতাস লেগে ঝাঞ্ঝা অনুভূত হচ্ছে। থামলো না সে, রেলিং ঘেঁষে হাঁটতে হাঁটতে এগুলো উদ্দেশ্যহীন ভাবে নিজেকে নিজেই বুঝতে পারছে না ইরাম। সে তো পণ করেছিল নিজের কেরিয়ার গড়া পর্যন্ত এই সম্পর্ক সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে, অথচ আজ একটা দিন তার সমস্ত অনুভূতিকে এভাবে বদলে দিল কিভাবে? অভিমান কেন হবে তার? সাইবান তার প্রশংসা করলো কি না করলো, বললো কি না বললো, তার সাথে থাকলো কি না থাকলো, এতে তো তার কিছু যায় আসার কথা না। অত্যন্ত এতদিন কিছুই যায় আসতো না, কিন্তু আজ এমন অস্বস্তি লাগছে কেন? কেন? সাইবান শুধু এক কেবিন থেকে অন্য কেবিনে গিয়েছে
এতটুকু কাণ্ডে এত দূরত্ব কেন অনুভূত হচ্ছে? কি হয়েছে তোমার ইরাম? নিজেকে নিজে প্রশ্ন করল রমণী, অথচ উত্তর মিলল না। সে কি দুর্বল হয়ে পড়েছে? এই দুর্বলতার পরিণতি কি ভয়ঙ্কর নয়? অজান্তে ইরামের পা দুটো তাকে ঠিকই রয়্যাল কেবিনের দিকে নিয়ে গেল। সে টের পেল মাঝপথ পর্যন্ত পৌঁছে এখানে কি করছে সে? সাইবানের ঠিকানায় কেন এসে দাঁড়ালো? ইরাম আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে গেল। চলে যাওয়া দরকার তার, কিন্তু পারল না। সামনের একটি দৃশ্য তাকে থামকাতে বাধ্য করল। অদূর রেলিং এ হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিতলি। মেয়েটির ভঙ্গিমা কেমন যেন, মাথাটা নুইয়ে আছে, শরীর হালকা দুলছে, চুলগুলো খোলা। তীব্র বাতাসে ঘুরপাক খাচ্ছে। ইরাম পায়ে পায়ে এগিয়ে গেল। কিছু একটা অদ্ভুত লাগছে তার কাছে, তাই আলতো করে কাঁধে হাত রাখলো তিতলির। তিতলি? তিতলি মুখ তুলে তাকালো ইরামের দিকে। তখনই রমণী টের পেল একটা কচু ঘ্রাণ। তিতলির চেহারায় চকচকে লাল ভাব, চোখে ধোঁয়াশা। বুঝতে সমস্যা হলো না ইরামের। মেজার ট্রাঙ্ক না চাইতেও চিন্তা হলো তার। তুমি কেবিনের বাইরে কি করছো এই অবস্থায়? বিপদ হলে আমার সাথে আসো। তিতলির একটা হাত ধরে ইরাম টানলো, অথচ মেজাকে এক চুলো নড়াতে পারলো না। তিতলি এক ঝটকা দিয়ে উঠলো, ইরাম হাতটা ছিটকে গেল। নিজেকে খুব চালু মনে করেন আপনি, তাই না? তিতলি গর্জে উঠল। মাদকের প্রভাবে তার জিভ জড়িয়ে গিয়েছে, হালকা টলছে সে। ইরাম ঘুরে দাঁড়ালো, শক্ত গলায় পড়ল। তুমি এখন কথা বলার অবস্থায় নেই, আমার সাথে চলো এক্ষুনি। আমাকে আদেশ করার আপনি কে? আমি কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, কাকে ভালোবাসবো না বাসবো বলে দেওয়ার আপনি কে? ইউ বিচ! ইরাম হাতটা মুঠো পাকিয়ে ফেলে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করলো। সে বুঝতে পারছে তিতলির মাথা ঠিক নেই। সে কি বলছে তা হয়তো নিজেও জানে না। একটি নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করে ইরাম এগোনোর চেষ্টা করলাম। ফাইন তিতলি, কাম ডাউন। আমি তোমার ক্ষতি করতে আসিনি। কেমন হয় যদি আমরা কেবিনে ফিরে এরপর কথা বলি? ক্ষতি করেননি? আমার জীবনের একমাত্র ধ্যান জ্ঞানকে কেড়ে নিয়ে বলছেন ক্ষতি করেননি? নাটকবাজ, মিথ্যাবাদী, হোমরেকার! ইরামের দৃষ্টি শক্ত হয়ে গেল। স্টপ ইট তিতলি, স্টপ ইট রাইট নাও। তিতলি টলতে কয়েক পা এগিয়ে মুখোমুখি দাঁড়ালো ইরামের। চোখে চোখ রেখে পড়লাম। করব না স্টপ। আপনি করেছেন আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার যিনি আজ আমার কাছে নেই। শুধুমাত্র আপনার জন্য আমি আমার ভালোবাসা পাওয়ার আগেই হারিয়ে ফেলেছি। কেন এসেছেন আপনি? যে গর্তে ছিলেন সেখানেই থাকতেন। কেন আমাদের মাঝে এসে দাঁড়ালেন? হুট করে ইরামের গায়ে জড়ানো সাইবানের জ্যাকেটটা দেখে তিতলির চোখ ঝলসে উঠল। হাত বাড়িয়ে কলার আঁকড়ে ধরল সে, হুঙ্কার দিয়ে উঠল। কেন কেন কেন? শুধু আপনিই কেন? কেন আমার যিনি শুধু আপনাকেই চায়? কেন ও আমায় দেখেও দেখে না? আমার অনুভূতির কোনো দাম নেই? ওর জগতে শুধু আপনি। ওর শয়নে, স্বপনে, মরণে, জীবনে শুধু ইরাম, ইরাম আর ইরাম। কেন? আমি কি দোষ করেছি? আমার জায়গাটা হাতিয়ে নিলেন কেন আপনি? শুরু থেকে ওর সাথে আমি ছিলাম, আপনি ছিলেন না। তিতলি আমার কথা। না না না, আপনি ছিলেন না। ওর সাথে আপনি ছিলেন না। আপনার কোনো অস্তিত্ব ছিল না ওখানে। যিনি যখন চুরমার হয়ে ভেঙে গিয়েছিল, যখন তিল তিল করে নিজেকে গড়েছিল, আপনি ওর পাশে ছিলেন না। আমি ছিলাম। আমি ওর হাত ধরেছি, ওর বুকে সাহস দিয়েছি, ওকে আগলে রেখেছি। আপনি কিছুই করেননি, অথচ আজ সব কিছুই আপনার। তিতলির হাত দুইটি চেপে ধরে ছাড়াতে পারল না ইরাম। পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে মেয়েটি। শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। চোখ উপচে অশ্রু গড়াতে শুরু করেছে। ইরাম একটা ধমক দিতে বাধ্য হলো। নিজেকে সামলাও, তোমার মাথা ঠিক নেই। আমার মাথা আপনি ঠিক থাকতে দেননি। আপনি আমার থেকে সব কেড়ে নিয়েছেন। যে জিনিস আপনি গড়েননি, সেই জিনিস আমার থেকে চুরি করেছেন। আপনি আপনার এক্সের সাথে মজায় মজায় থেকেছেন যখন। এই আমি, শুধু এই আমি ছিলাম জিনির পাশে। ইরামকে ঝাঁকিয়ে কেঁদে চিৎকার করে উঠল তিতলি। আমার জিনি ভাঙতে ভাঙতে আর নিতে না পেরে সুইসাইড করতে গিয়েছিল, নিজেকে মেরে ফেলতে চেয়েছিল। আপনি ছিলেন না ইরাম, তখন আপনি ছিলেন না ওর পাশে। আমি ছিলাম। বরফ হয়ে গেল ইরাম। তিতলি চিৎকার করে অনেক কিছুই বলে গেল এরপরও, অথচ তার মাথায় আর কিছুই ঢুকলো না। ওই একটাই শব্দ তার কানের ভেতর ঘুরপাক খেতে লাগলো, সুইসাইড, আত্মহত্যা, আলাদিন।
ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছালে মানুষ সৃষ্টিকর্তার প্রদত্ত প্রাণটি কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করতে পারে ইরামের জানা নেই। সে এই বিষয়টির ঘোর বিরোধী। জীবনে এমন কোনো সমস্যা থাকা সম্ভব নয় যার জন্য নিজেকে শেষ করে দিতে হয়। থাকলে সে নিজেও কবেই শেষ হয়েছে। তো আদতে নিজের প্রাণ ধ্বংস করা মানুষগুলো কি জিতে যায় নাকি হেরে যায়? তিতলির কথা শুনে এমন হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো ইরামের মাথায়। দু হাতে মুখ চেপে তার সামনে কাছে মেয়েটি সাইবান। এমন শক্ত একটা ছেলের সঙ্গে সুইসাইড, বিষয়টি কি আদৌ মানানসই? কিন্তু গভীরভাবে ভাবলেই অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। সেই মায়াবী বুঝদার স্বপ্নের ছেলেটার হঠাৎ এমন বেপরোয়া হয়ে ওঠা, দায়িত্ব ভুলে বাউঞ্জলের জীবন বরণ করে নেয়া, এসব কি এমনিই হয়েছে? মাঝখানে অনেকগুলো বছর ইরামের অজানা। কি হয়েছিল সেই সময়টায় যখন সে সাইবানের পাশে ছিল না? এতটাই দুর্বিষহ হয়ে গিয়েছিল সবকিছু যে এর চাইতে মৃত্যুকে আগলে নেওয়া সহজ মনে হয়েছিল সেটার কাছে। তিতলি, হঠাৎ চাপা গর্জনে ইরাম চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। পিছু ফিরতেই তাকাতে দেখতে পেল দাঁড়িয়ে আছে অনুরাগ। চেহারা অসম্ভব একটা ক্রোধ। এই ছেলেকে এমনভাবে রেগে যেতে এই প্রথম দেখলো সে। হন করে এগিয়ে এসে খপ করে তিতলির কবজি আঁকড়ে ধরল সাইবানের সবচেয়ে কাছের বন্ধুটি। অনুরাগের চোখ থেকে আজ ঘুম বিদায় নিয়েছে। সাইবান বেশ কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়ল, আর ঘুম হয়নি তার। চুপ করে শুয়েই ছিল। তখন দোতলা থেকে নিঃশব্দে তিতলিকে নেমে আসতে লক্ষ্য করেছে সে। কাউকে কিছু না বলে চুপচাপ মেয়েটি কেবিনের বাইরে চলে গিয়েছিল। অনুরাগ ভেবেছিল হয়তো তার মতোই ঘুম আসছে না, বিধায় বাহিরে বাতাস খেতে গিয়েছে। কিন্তু বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরে তিতলি না ফেরায় সে আর থাকতে পারে। ধীরে সুস্থে উঠে বাইরে এসেছে। করিডোর ধরে এগোনোর কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলা তিতলির কথাগুলো কানে গিয়েছে তার। তোর মাতলামি করা ছুটিয়ে দেবো আজকে আমি। এক্ষুনি তোর বাবাকে ফোন করছি। বরিশালের ঘাটে পা দিয়ে মাত্র ফিরতি লঞ্চে তোকে যদি ঢাকা ফেরত না পাঠিয়েছি। দাঁত কিরমির করে করলো অনুরাগ। ফুপিয়ে কেঁদে উঠল তিতলে। হ্যাঁ, সব দোষ তো আমারই। তোরা শুধুই আমাকে বলির পাঠা বানাস। আমি ভিলেন, আমি কুটনি, তোরা বাকি সবাই দুধে ধোয়া তুলসী পাতা। ঠিক আছে? যে হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল তিতলে। লাল হয়ে ওঠা টলটলে অশ্রু সজল চোখে অসম্ভব রাগ এবং অভিমান নিয়ে শেষ একবার ইরামের দিকে তাকালো সে। ইউ ডোন্ট ডিজার্ভ চিনি। ইউ হেয়ার মি? ইউ ডোন্ট ডিজার্ভ টু বি হিজ ওয়াইফ। এতটুকুই, আর দাঁড়ালো না তিতলে। সামান্য চলেও দ্রুত হেঁটে কেবিনের দিকে চলে গেল। প্রথমটা অনুরাগ তাকে অনুসরণ করতে চাইল। ইরামের গুরুতর অভিব্যক্তির দিকে চেয়ে শেষমেশ থমকে গেল। তিতলি আড়াল হয়ে যেতেই পিনপত নীরবতা নেমে এলো চারিপাশে। ভাগ্য ভালো তিতলির চিৎকারে অতি বিশেষ জোর না থাকায় লঞ্চের অন্যান্য যাত্রী কিংবা কেবিন স্টাফরা ছুটে আসেনি। ঢেউয়ের তালে দুলছে লঞ্চ। খুব সম্ভবত এখন বিশেষ উত্তাল কোনো নদীর অংশ বেয়ে এগোচ্ছে, যেখানে ঢেউ বেশি শক্তিশালী। ইরাম রেলিং ধরে নীরবে দাঁড়িয়ে থাকলো। অনুরাগও একেবারেই চোখ। যে বিষয়টাকে সাইবান বহু বছর আগে কবর দিয়ে দিতে বলেছিল, সেই বিষয়টা আজ তার স্ত্রীর সামনে উন্মোচিত হয়ে গিয়েছে। বন্ধু হিসেবে তার কি করা উচিত, কি বলা উচিত ভেবে দ্বিধায় ভুগছে সে। বেশ অনেকটা সময় বাদে মুখ খুলল ইরাম। তিতলি সত্যি বলেছে। রমণী প্রশ্ন করে। স্রেফ একটি বাক্য উচ্চারণ করেছে। অনুরাগ কিছু বলল না, চুপ করে রইল। তার নীরবতায় ইরামকে শতভাগ নিশ্চিত করলাম। সবাই জানে, শুধু আমি জানি না। একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের চুলে আঙুল বোলালো ইরাম। অনুরাগ তৎক্ষণাৎ জানালো, কেউ জানে না। স্বামী আন্টি, আহমেদ আঙ্কেলও না, শুধু আমি, সারিকা আর তিতলি জানে। এবার সত্যি অবাক হলো ইরাম। সাইবান এমন একটি গ্রহীত পদক্ষেপ নিয়েছিল, সেটা সামিয়া পর্যন্ত জানে না। ইরামের দ্বিধা বুঝতে পারলো অনুরাগ। একটা দীর্ঘশ্বাস ফেলে জানালো, তখন কেউ বাড়িতে ছিল না। স্বামী আন্টি সেমিনারের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন, আর আহমেদ আঙ্কেলও বিজনেস ট্যুরে ছিলেন। তুমি জানলে কিভাবে? আর অনুরাগ একটি ঝোঁক গিলে উত্তর করল, সারিকা ফোন করেছিলেন। সাইবান তখন রুমের দরজা বন্ধ করে বসেছিল। তিতলি? অনুরাগ ঘাড়ে হাত ঘষল। ওকে বলার প্ল্যান ছিল না, কিন্তু দাগ দেখে ফেলেছিল পরে। কিসের দাগ? ইরাম অত্যন্ত ঝাঁঝা গলায় জিজ্ঞেস করে যাচ্ছে।
অনুরাগ তাতে ভাবা জায়গা খেয়ে যাচ্ছে বারবার। কতটুকু প্রকাশ করা উচিত, কতটুকু না জানি না সে, তাই কথা ঘুরিয়ে বললাম। আমি সরি, সাইবানকে প্রমিস করেছিলাম কখনো এই বিষয়ে না মুখ খুলবো না তো কথা বলবো। একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে কপাল খসল সে। কিন্তু যেহেতু বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে সামনে এসে গিয়েছে, তখন যদি আপনি জানতে চান আমি না। অনুরাগ কথা শেষ করার আগেই শীতল গলায় বলল ইরাম। তাতে বান্দার থমকে গেল, প্রসারিত দৃষ্টিতে বিস্ময় নিয়ে তাকালো। ইরাম ঘুরে দাঁড়িয়ে অনুরাগের মুখোমুখি হলো। আমি তোমার কাছ থেকে কিছুই জানতে চাই না অনুরাগ। যদি জানতেই হয় আমি আলাদিনের কাছ থেকেই জানতে চাইবো। অবাক না হয়ে পারল না অনুরাগ। এমন একটা বিষয় নিয়ে সামনে আসার পরও ইরাম শান্তভাবে গ্রহণ করেছে। ঘাটাঘাটি করে কিছু জানতে চাইছে না। ব্যাপারটা হজম করতে তাকে বেশ বেগ পোহাতেই হলো। তবে কেন যেন বুকের ভেতর একটা ভালো লাগা ভর করলো। ইরামের প্রতি আলাদা একটা সম্মান সৃষ্টি হলো। আই রেসপেক্ট প্রাইভেসি। হতে পারে মানুষটা আমার সবচেয়ে কাছের, কিন্তু তাও প্রাইভেট লাইফ বলে একটা ব্যাপার আছে। সে যখন আমায় কিছু বলেনি এর অর্থ সে চায় না আমি জানি, কিংবা আমি এখনো তার কাছে ওই পর্যায়ে গিয়ে পৌঁছতে পারিনি যে পর্যায়ে গেলে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশের দ্বিধা হয় না। রমণীর কথাগুলো শুনে অনুরাগের অশান্ত হৃদয় শান্তির প্রলে পড়ল বোঝে। একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল সে। ইরাম গম্ভীর গলায় বলল, আজকে যা হয়েছে সেসব আলাদিনকে জানানোর প্রয়োজন নেই। আমি এটাও চাচ্ছি না ও চাপে পড়ে আমার কাছে এসে মুখ খুলুক। আজকের কথা যদি আগামীকাল তিতলি ভুলে যায় তাহলে ভালোই, যদি না ভুলে ওকেও জানিয়ে দিও। আসছি, শুভরাত্রি। এটুকুই। ইরাম আর দাঁড়ালো না, হেঁচে হেঁচে নিজের কেবিনের দিকে চলে গেল। অনুরাগ ঠায় দাঁড়িয়ে রইল নদীর বাতাসের ঝাপচা এসে তার পরনে টি শার্ট, কপালে ছড়িয়ে থাকা চুল সবকিছু এলোমেলো করে দিল। ইরামের চলে যাওয়া পথের দিকে চেয়ে রইল সে। পরক্ষণে অতি সূক্ষ্ম একটি মায়াবী হাসি ফুটল তার ছোচে। চুলে আঙুল চালে সে আপন মনে ফিসফিস করল, তুই জীবনে জিতে গেছিস ব্রো। উৎপট সব চিন্তার কারণে ইরাম সারা রাত আর দুই চোখের পাতা এক করতে পারেনি। উল্টো পাল্টা স্মৃতির পাতা ঘেটেছে। কোথাও ভুল হয়ে গেল, কোথাও হিসেবটা গরমিল হলো। সাইবান এবং ইরামের সম্পর্কটা ছোটবেলায় ভাই বোনের থেকে বেশি কিছু ছিল। ইহান এবং রাহাত ইরামের এতটা কাছাকাছি ছিল না যতটা ছিল সাইবান। ছেলেটা তাকে কেমন ভাবতো সে জানে না, কিন্তু তার সকল না বলা কথা, অনুভূতি, আবেগ, ইচ্ছে, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছু ইরামের জানা ছিল। স্কুলে একটা পেন্সিল হারানো থেকে শুরু করে সামিয়ার থেকে লুকিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার মতোর ব্যাপার নির্দ্বিধায় সে ইরামকে বলতো। বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ নাকি অন্য কিছু কি ছিল তাদের মাঝে? আজ সত্যি ইরামের মনে প্রশ্ন জাগলো। এতটা কাছের মানুষ থেকে এতটা দূরের হয়ে যাওয়া কেমন যেন অপরাধ বোধ হলো বুকের ভেতর। জীবনযুদ্ধে এতটা ব্যস্ত হয়ে গিয়েছিল সে যে তার নেওয়াটা ছেলেটা শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক হতে হতে বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে চলে গেল। এত কিছু মোকাবেলা করলো অথচ সে চিচুকও পেল না, পায়নি, নাকি পাত্তা দেয়নি। সামিয়ার সাথে মুন্সিপালের সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে দুই পরিবারের দূরত্ব বেড়ে গিয়েছিল, কিন্তু ইরাম তো কখনো সেসব দূরত্ব মানতে চায়নি। তবে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো কখন, কোথায় সমস্যা হলো? সামিয়া এবং ইরামের মা লামিয়া দুজন সৎ বোন। লামিয়া ছিলেন বড়। তার মায়ের মৃত্যুর পর ইরামের নানা অর্থাৎ লামিয়ার বাবা আরেকটি বিয়ে করেছিলেন। সেই ঘরের মেয়ে সামিয়া। তারা শুধু দুইজন বোন, কোনো ঘরেই ছেলে হয়নি। এজন্য অধিকাংশ সম্পত্তি সামিয়াদের চাচার ছেলেদের কাছে চলে গিয়েছিল। তবে ইরামের নানা তার দুই মেয়েকে দুটি বাড়ি দিয়ে গিয়েছিলেন। একটি মুন্সি বাড়ি যেখানে এখন রাহাতরা থাকে, অন্যটা রাস্তার ওপারে সামিয়ার বাড়ি। দুই পরিবার শুরু থেকেই মধ্যবিত্ত ছিল। সামিয়া MBBS পাশ করার আগেই তার বিয়ে হয়ে যায়। তার স্বামী আহমদের অবস্থাও শুরুতে খুব বেশি ভালো ছিল না, তাই নবদম্পতি স্ত্রীর বাড়িতেই থাকতে শুরু করে। ধীরে ধীরে আহমদ ব্যবসা শুরু করেন। অনেক খারাপ দিন পেরিয়ে বহু বছর পরে তিনি সফল হন। এদিকে সামিয়াও তখন MBBS শেষ করে চাকরি নিয়েছেন, পাশাপাশি আরও বড় ডিগ্রির জন্য পড়াশোনা করছেন। তাদের অবস্থার উন্নতি শুরু করে। পুরাতন বাড়ির জায়গায় আস্তে আস্তে নতুন দেয়াল ওঠে, নতুন ঘর ওঠে,
নতুন গাড়ি আসে বাড়িতে, মধ্যবিত্ত অবস্থা বদলে রূপ নেয় উচ্চবিত্তে। অপরদিকে ইরামের মা লামিয়ার সংসারে তখনও একই জায়গা। সরকারি চাকরিজীবী কিবরিয়া সাহেব অতি সৎ ব্যক্তি ছিলেন। ঘুষ, সুদ ইত্যাদি থেকে দূরে থাকতেন। সরকারি মূল বেতনেই তিনি ছিলেন। 3 ছেলে মেয়ে মানুষ করেছিলেন তিনি, তাই সেখানে উচ্চবিত্ত হওয়ার আকাঙ্ক্ষা করা ছিল বিলাসিতা। হয়তো এই নিয়েই বোনের সঙ্গে কিছুটা হিংসে রেষারেষি ছিল লামিয়ার। ইরাম এখনও ঠিকঠাক জানে না কোথায় সমস্যা হয়েছিল। এমনকি সামিয়া আর লামিয়া যে সৎ বোন, এটাও ছেলে মেয়েদের কেউই জানতো না। তবে কিবরিয়া সাহেবের মৃত্যুর পর যখন লামিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, সংসারের দায়িত্ব ইরামের উপরে বর্তে যায়, তখনই এই নিয়ে এই রেষারেষি রীতিমতো দক্ষ যুগকে পরিণত হয়। লামিয়া তখন কিছুদিন ভালো থাকতেন তো কিছুদিন বিছানায় পড়ে থাকতেন। মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। তার চিকিৎসা চলছিল। এমনই এক সময় যখন মাথাটা তার ঠিকঠাক ছিল, তখনই স্বামীর সাথে গোলযোগ বাঁধে তার। ইরাম জানে না কি হয়েছিল। সে শুধু দৌড়ে গিয়ে দেখতে পায় সামিয়াকে একের পর এক চর ঘুষি মারছেন লামিয়া। এ নিয়ে রীতিমতো সালিশ বসে গিয়েছিল সমাজে। সেখানেই উঠে আসে চরম সত্যি, লামিয়া সামিয়া আপন বোন নয়। আম্মদ নিজের স্ত্রীর অপমান মুখ বুজে সহ্য করেননি। সেই সালিশে ইতি ঘটেছিল দুই বাড়ির আত্মার সম্পর্কের। মুন্সি বাড়ির মানুষগুলোর বিশ্বাস দোষ সামিয়া, আবারও ওই বাড়ির মানুষগুলোর বিশ্বাস দোষ লামিয়ার। যার যার বাবা মাকে রক্ষা করতে ছেলে মেয়েরাও দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। এভাবেই শেষ হয়ে গিয়েছিল সব। ইরাম অস্বীকার করতে পারবে না, শুরুতে তারও রাগ হয়েছিল। ওই বাড়ির মানুষগুলোকে তার সহ্য হতো না, কারণ আহমদ সালিশের ভরা মজলিসে তার বিধবা মানসিক সমস্যায় ভোগা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথাই বলেছিলেন। সেসব স্বার্থে লেগেছিল মেয়ে হিসেবে। অজান্তেই সামিয়া, আহমদ, সারিকা সবার উপরে চাপা ক্ষোভ জমে গিয়েছিল তার। কিন্তু ওই একটা মানুষকে সে কোনোদিনও ঘৃণা করতে পারেনি, আলাদিন। প্রথম কষ্ট হতো ইরামের, যখন বিবাদের পর সাইবান আর তার কাছে যেতে পারতো না। লামিয়ার পাগলামির কারণে কোনো বাড়ির মানুষ একে অপরের মুখ দর্শন পর্যন্ত করতে পারতো না। এভাবেই দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় গা সওয়া হয়ে গিয়েছিল। যত বড় হয়েছে ইরাম, তত বোঝা বেড়েছে, দায়িত্ব বেড়েছে। তাই আর অনুভূতি নিয়ে বাবার সুযোগ পাওয়া যায়নি। সময়ের কালে কবে, কোথায়, কিভাবে ছোটবেলায় সেই মধুর সম্পর্কটা হারিয়ে গিয়েছে তা বিষাদপূর্ণ। একদম শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল ইরামের। হয়তো টেনে টুনে ঘন্টা দিকে দুয়েক ঘুমিয়েছে। ভারী চোখের পাতা, কালো জগৎ। ঠিক এমন সময় সে নিজের গালে আলতো স্পর্শ পেল, সঙ্গে মিষ্টি কিছু শব্দ। গুই আ আ গুই মর্নিং মর্নিং, ইউ দেয়ার? মুখ দে মুতে না, তুমি ছাড়া কেউ প্যান্টে মুতে না পড়লা? ইরাম চোখ পিটপিট করে তাকালো। ঘুম জড়ানো ধোঁয়াশা চোখে হালকা হতে কিছুটা সময় লাগলো। অতঃপর সে স্পষ্ট দেখতে পেল তার মুখের কাছে বসে আছে ইজান। ছেলের পিঠ ধরে বসিয়ে রেখেছে সাইবান। ইজান ঝুঁকে ইরামের গালে কামড়ানোর চেষ্টা করছে মারি দিয়ে। জননীকে জাগানোর কি ভীষণ তাড়না। আই দৃশ্যটা এত আদুরে যে ইরামের ছোচে মুহূর্তেই হাসির রেখা ছড়িয়ে পড়ল। কম্বলের ভেতর থেকে হাত বের করে সে ইজানকে টেনে নিজের বুকে ঠেকালো। মাথায় অসংখ্য স্নেহের চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা আমাকে ঘুম থেকে তুলছে। কত বড় হয়ে গিয়েছে আমার বাবাটা। গুড মর্নিং। মু ইরাম উঠে বসলো বিছানা। ইজান তার কাঁধে লেপ্টে রইল। আশেপাশে তাকাতেই সে দেখল ইতিমধ্যে কেবিনের ভেতরের ব্যাগপত্র বের করে রাখা। বিছানার কম্বল বাদে অন্য সব কিছুই গোছানো। চোখ কষলে তাকালো সে সাইবান পুরো দস্তর তৈরি, একটা ডেনিম জ্যাকেট আর ব্যাগের জিন্স পরনে, চুলগুলো ব্যাক ব্রাশ করে রাখা। এত সকালেও চেহারা উজ্জ্বল, অসাধারণ। ছোট্ট বিরাট হাসি। ওই হাসির দিকে চেয়ে ইরাম দ্বিধায় ভুগলো। এমন অসাধারণ হাসির পিছনে হতাশা কিভাবে লুকিয়ে থাকে? লঞ্চ আর 10 মিনিটের ভেতর ঘাট দেবে, উঠে তৈরি হয়ে নিন। হালকা নাস্তা অর্ডার করেছি, এক্ষুনি চলে আসবে। আমি পোটলাকে রেডি করে দিচ্ছি। ইরাম বারণ করলো না। সাইবান ইজানকে নিয়ে সোফায় চলে গেল। ব্যাগ খুলে একটা ভারী পোশাক, টুপি, মোজা বের করে নিল।
বাইরে ঠান্ডা বাতাস আর বেশ সকাল হওয়ায় শীতের মতন আবহাওয়া। এই সচেতনতাটুকু ইতিমধ্যেই সাইবানের মাঝে তৈরি হয়ে গিয়েছে। লক্ষ্য করে ইরা মুগ্ধ না হয়ে পারল না। ইজান তেড়িবেড়ি করছে। সাইবান জামা পরাতে গেলেই পা তুলে শটান তার থুতনি বরাবর লাথি হাঁকিয়ে দিল বাচ্চাটা। ফিরকুচকে ফেলল সাইবান। পোটলা, তোকে পোটলায় বেঁধে পদ্মায় ফেলবো কিন্তু। গু আরেকটা লাথি দেওয়ার আগেই ছোট্ট পা খপ করে ধরে ফেলল সাইবান। হ্যাঁ, গু তো তোর সবচেয়ে পছন্দের। বড় হয়ে গুয়ের টাঙ্কির মেথর হবি কনফার্ম। এক হাতে পকেট থেকে নিজের ফোন বের করলো সাইবান। কিছু বের করে ইজানের পাশে রেখে দিল। ক্ষীণ একটা সুর ভেসে এলো, আনু কাওয়ালাইয়া কাওয়ালাইয়া। অদ্ভুত ভাষার একটা গান বাজছে। ইরাম ভাষাটা চিনতে পারলো না, কিন্তু এইটুকু ঠিকই দেখলো ছেলেটা শান্ত হয়ে গিয়েছে। চ্যাপ চ্যাপ করে ফোনের দিকে চেয়ে আছে এক দৃষ্টে। নড়চড় বন্ধ। সাইবান বিজয়ের হাসি হেসে শুট করে তাকে জামা প্যান্ট পরিয়ে ফেলল। ভাবকা বেটা। ইরাম পেছনে ছেড়ে উঠে এলো, ব্যাগ থেকে নিজের নতুন একটা জামা বের করে সাইবানের দিকে তাকালো। গতকাল এখানে ঘুমালে না যে? সাইবান এক মুহূর্তের জন্য জমে গেল। পরক্ষণেই মাথা কাত করে ইরামকে দেখলো। তার তীক্ষ্ণ ও গভীর চোখ জোড়া নির্লজ্জভাবে ইরামকে আপাত মস্তক পর্যবেক্ষণ করলো। রমণী তাতে ঘাবড়ে গেল। কেন যেন লজ্জাবোধ করলো হঠাৎ। জিভে ঠোঁট চেটে নিয়ে সাইবান উত্তর করল, গতকাল ওখানে থাকলে আমি না নিজে ঘুমাতাম না আপনাকে ঘুমাতে দিতাম। সারা রাত শুধু কি খেলতে? ঢোক গেল প্রশ্নটা করলো ইরাম। তির্যক হাসলো সাইবান। টেস্ট ক্রিকেট খেলতাম, T20-তে আমার পোষায় না। ধরফর করে উঠল ইরামের বুক। আর এক সেকেন্ডও সে দাঁড়ালো না। উঁচু করে হন হন করে হেঁচে বাথরুমের ভেতর ছুটকে গেল। সাইবানের দৃষ্টি তার অভাবে ঘুরপাক খেয়ে গেল যতক্ষণ না সে সম্পূর্ণরূপে চোখের আড়াল হলো। পরক্ষণে আপন মনে হেসে সে ইজানের দিকে তাকালো। তখনও হা করে সে ফোনের দিকে চেয়ে আছে। একটা আলতো চাপড় বসালো সে পোটলার গায়ে। খালি বাপের সম্পত্তির দিকে নজর না। শুনে রাখ পোটলা, দুইটা জিনিস বাপের কাছ থেকে কোনোদিনও হাসিল করতে পারবি না। এক তামান্না, দুই তোর মা। রুমটা অন্ধকারাচ্ছন্ন। টেবিলের উপর চলচল করছে বেশ কয়েকটি মনিটর। সবগুলো মনিটরে একই চিত্র ভাসছে। এক সুদর্শন ছেলে ঠিক ক্যামেরার দিকে চেয়ে নিজের মধ্যে আঙ্গুলি দেখাচ্ছে। তার রক্তাভ চেহারা, সেই চেহারায় ভৌতিক উত্তেজনা। অরণ্য এক নাগারে দেখে যাচ্ছে। দেখতে দেখতে তার মুখস্থ হয়ে গিয়েছে ওই চেহারার খাঁচে খাঁচে কয় ফোঁটা রক্তবিন্দু, কয় ফোঁটা ঘাম আছে সেই সবও গোনা হয়ে গেছে তার। ভ্রুর মাঝে চকচকে পেয়াংশি চেহারা, বেপরা অভিব্যক্তি, সবটাই কেমন অশরীরিক ক্ষমতা জানাতেছে। ক্ষমতা নয়, বোকামি। চেয়ারে হেলান দিয়ে আয়েস করে অরণ্য দেখতে লাগলো। ভিডিও অন করে দিল হালকা। ঝাপসা ভিডিওতে সব দেখা গেল আবারও শুরু থেকে। ভাঙচুর তাচ্ছিল, বিস্ফোরণ। অরণ্য হাজার বারের উপরে দেখে ফেলেছে, অথচ এখনও বুঝি মন ভরছে না। টেবিলের উপর পা তুলে দিয়ে হাতে রিমোট নিয়ে আয়েস করে দেখছে সে। মৃদু শব্দ করে রুমে প্রবেশ করলো কেউ। একটা কাঁচের বোতল রাখলো টেবিলের উপর। পুরুষালী কণ্ঠে বলা, আর গতকাল শুধু দেখেই যাবেন বস, অ্যাকশন নেবেন না। অরণ্য পাকা হাসল। সোজা হয়ে বসে বোতলটা হাতে নিল। এক কামড়ে ক্যাপ খুলে ছচে পুড়ে ফেল। একদম অর্ধেক শেষ করে থামল সে। অতঃপর খসখসে হাসি হেসে বলল, দাবায় ঘোড়ার উস্কানিতে রাজার চাল দেয়াটা বোকামি, জানিস না? লোকটা কিচ্ছু বলল না, নীরবে দাঁড়িয়ে রইল। অরণ্য মনিটরে ভাসতে থাকা চেহারাটা দেখতে দেখতে জানালো, মানুষের দুঃখের সময়টা পণ্ড করায় কোনো মজা নেই। মজা তো তখন আসে যখন সুখের নদীতে দুঃখের ঝড় ওঠে। বোতলে আরেক চুমুক দিয়ে পুরোটা শেষ করে দূরে ফেলে দিল অরণ্য। হাত ইশারা করতে লোকটা বোতল তুলে নিয়ে চলে গেল। পুনরায় অন্ধকারে ঠেকে গেল চারিপাশ। শুধু রয়ে গেল অসংখ্য মনিটরে জলজল করতে থাকা বেপরা মুখটা। অরণ্য নিজের পকেট থেকে একটা লকেট বের করল। সেটা খুলতেই রমণীর মুখটা ভেসে উঠল হাস্যোজ্জ্বল, চিন্তাহীন, স্নিগ্ধ, মায়াবিনী। মনিটরের বরাবর করে লকেটটা তুলে ধরল অরণ্য। দুটো মুখী একসাথে দেখলো। এবার বিনোদন পেল বেশ। ইমরান মির্জা সওদাগর।
আস্ফোটা স্বরে বিড়বিড় করলো সে। চেয়ারে হেলান দিয়ে ধোয়াটে চোখে সামনে চেয়ে শূন্যতার উদ্দেশ্যে ঘোষণা করল, আমি তোমার জীবনের বজ্রঝড়ের মেঘ কবিতা। দুঃখের বর্ষণে যাব না, সুখের রোদে যাব। কবিতার রোদেলা আকাশ ছেয়ে ফেলা ঘন কালো মেঘ হব। অতঃপর চেয়ারে দুলতে দুলতে গুনগুন করে অরণ্য গিয়ে উঠল, একলা পাইয়াছি রে শ্যাম, একলা পাইয়াছি রে শ্যাম, এই নিঘুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, তির্যক হাসল সে। আজ পাশা খেলবো রে শ্যাম।